বেসের পর আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আজকের ভিডিওটিতে হাজির হয়েছি। দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। আমরা যদিও আলাদা করে পর্যায় সারণী চ্যাপ্টারটা শুরু করেছি জুম অ্যাপসে, কিন্তু দেখলাম যখন ইলেকট্রনিক বিন্যাসের ব্যাপারটা আসবে, যেহেতু ক্লাস 10এও ইলেকট্রনিক বিন্যাসটা আমরা 1s1 1s2 করে করিনি, এস পি ডি এফ এই অরবিটালগুলোর কথা আমরা জানি না, ফলে একটা সংকোচ বোধ এবং একটা অসুবিধা হবে। আমি চিন্তা ভাবনা করলাম যে অনলাইনে আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা শুরু করে দেব এবং ওই দিকটাই চলতে থাকবে। তো এইখানে আমরা এই চ্যাপ্টারটাও ধারাবাহিকভাবে ক্লাস করব এবং ওইখান থেকেও যে সমস্ত পাঠ হয়েছে তার পরবর্তীটা আমরা আলোচনা করব। যাই হোক, আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা ক্লাস 10এও পেয়েছি, তবে ক্লাস 10-এ যেখান থেকে শেষ করেছি ক্লাস 11-এ আমরা সেখান থেকে শুরু করব। কারণ এইখানেও ক্লাস 10-এরই কিছু পার্ট দেওয়া আছে। আমরা যদি সেইটুকু আলোচনা করি তো ভিডিওটা লেন্দি হবে, ক্লাস বেশি লাগবে, বরং আমরা সেইটুকু অল্প আলোচনা করে আজকের পার্টটুকুতে মানে 11-এর মূল বিষয়টুকু আমরা আলোচনা করব। যাই হোক, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের শুরুতে আমাদের একটু সিলেবাসটা জানা উচিত। আর সিলেবাসটা বলার আগে খানিকটা ভূমিকা অ্যাটমিক স্ট্রাকচারের আমরা বলে নিই প্রায় 1 মিনিট 2 মিনিটের মধ্যে, তারপরে মূল বিষয়ে ফিরে যাব। ভূমিকায় এই যে আমরা রাসায়নিক সংযোগের সূত্রাবলী বা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে চ্যাপ্টার 1-এ আমরা আলোচনা করলাম এবং ওখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম। এক, যে রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ায় অংশগ্রহণকারী মৌলিক পদার্থগুলো নির্দিষ্ট এবং পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। তাহলে এবার তোদের মাথায় প্রশ্ন আসবে, নির্দিষ্ট এবং পূর্ণ সংখ্যার সরল অনুপাতে কি যুক্ত হয়? যৌগগুলোর 1 কেজি 2 কেজি এরকম করে ভাববো, না তাদের ক্ষুদ্রতম অংশটাকে নির্দিষ্ট পূর্ণ সংখ্যাটা কি কার? এইখানে বিজ্ঞানী ডাল্টন একটু সেই জায়গাটা পরিষ্কার করে বলল যে পদার্থটাকে ভাঙলে যে ক্ষুদ্রতম অংশটা পাচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা, পরমাণু সংখ্যা। এবং মৌলিক পদার্থ থেকে যখন আমরা একটা যৌগ পদার্থ পাচ্ছি বা পদার্থগুলো যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে, তখন বিক্রিয়ায় অংশগ্রহণকারী ওই ক্ষুদ্রতম কণাটাকে পরমাণু বলছি এবং ওই পরমাণুগুলো নির্দিষ্ট এবং পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। ডাল্টনের পরমাণুবাদ অনুসারে আমরা পেয়েছিলাম যে পদার্থের অতি ক্ষুদ্রতম কণা, যে কণাটাকে আর ভাঙা যায় না, সেই কণাটাকে আমরা বলছিলাম পরমাণু। পরমাণুটাকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান যত এগিয়েছে ততই আস্তে আস্তে আমরা নতুন কিছু তথ্য পেয়েছি এবং পরবর্তীতে দেখা গেছে যে না, যেটা আমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে ফেলেছি, যে পরমাণুটাকে ভাঙা যায় এবং পরমাণুটাকে ভাঙলে আমরা বেশ কয়েক রকমের কণা আমরা পাই, যেটা আমি লিখতে গিয়ে সময় লাগবে বলে আগে লিখে রেখেছি। পরমাণুকে ভাঙলে স্থায়ী কণা হিসাবে মেনলি 3টে কণা পাই: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি বললাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণা হিসাবে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টা কণা পাবো। আবার কিছু কণা আমরা পাই পরমাণুকে ভাঙলে, সেটা হচ্ছে অস্থায়ী কণা, যাদের স্থায়িত্ব খুবই কম, উৎপন্ন হওয়ার পরপরই ভ্যানিশ হয়ে যায়। এরকম কণা কি? যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো কণা এবং অ্যান্টি নিউট্রিনো কণা। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো কণা অস্থায়ী কণা। আরো কিছু কণা আমরা পাই যেটা মিশ্র কণা হিসাবে থাকে, বিভিন্ন অস্থায়ী কণাগুলো স্থায়ী কণাগুলোর সংমিশ্রণে থাকে, যেগুলো আমরা পাচ্ছি ডয়টেরন, আলফা কণা এবং কি পেলাম? ডয়টেরন। পরমাণুকে ভাঙলে এই কণাগুলো আমরা পাই। এখন প্রশ্ন হলো, পরমাণুকে ভাঙলে এই কণাগুলো যে পাচ্ছি, তাহলে কণাগুলো পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত হয়ে আছে? পরমাণুকে ভাঙলে যে এই কণাগুলো আমরা পাচ্ছি, এর প্রমাণ কি? পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত হয়ে আছে এবং এরা সজ্জিত হওয়ার দরুন পরমাণুটাকে কিভাবে স্থায়িত্ব দেয়? বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে বা এর গঠনাকৃতি আলোচনা করার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা।
তবে আমাদের সিলেবাসে যেটুকু আছে আমি একটু বলি, আমাদের সিলেবাসে এইটুকু স্থায়ী কণার বিন্যাস পরমাণুর মধ্যে কিভাবে আছে সেইটুকুই বিশেষ আলোচনার বিষয়। অস্থায়ী এবং মিশ্র কণাগুলো কিভাবে বিন্যস্ত আছে সেটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। যার জন্য আমরা সিলেবাস নিয়ে যখন আলোচনা করব তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই কণাগুলোর বিন্যস্ত হওয়া পরমাণুর মধ্যে সেইটুকুই আলোচনা করব। এবার আমরা একটু আলোচনা শুরু করি। তার আগে আমি বলেছিলাম যে সিলেবাসের ব্যাপারটা জানতে হবে তোদের, তার সিলেবাসটা আমি একটু জানি। এইখানে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা যদি জানতে হয় মেনলি দুটো বিষয় আছে। এক, স্থায়ী কণাগুলো যেভাবে সজ্জিত হয়ে আছে সেই সজ্জিত বা বিন্যস্ত হওয়ার গঠনাকৃতিটা ব্যাখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেভাবে বিন্যস্ত হয়ে আছে পরমাণুর ব্যাপারের মধ্যে সেই বিন্যস্ত হওয়ার গঠনাকৃতির ব্যাপারে বিজ্ঞানী বোরের ধারণা বা বোরের মডেলের ব্যাপারে জানতে হবে। ক্লিয়ার? বোরের মডেল। দুই, আর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ইলেকট্রনগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি যে বিভিন্ন কক্ষে থাকে। আমরা এখানে আবার জানতে পারবো কক্ষে, উপকক্ষে এবং কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। অর্থাৎ ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে, উপকক্ষে কিভাবে সজ্জিত হয়ে আছে সেই সজ্জিত হওয়ার ধরনগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা পুরো মডেলটা বোরের মডেলের ক্ষেত্রে জানছি। আর একটা আমরা জানবো ইলেকট্রনের বিন্যাস। বিভিন্ন কক্ষে, উপকক্ষে, কক্ষকে কিভাবে সজ্জিত হয়ে আছে, বিন্যস্ত হয়ে আছে এবং তার উপর ভিত্তি করে কিছু আলোচনা আমরা এখানে জানবো। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দুটো বিষয়কেই এখন আলোচনা করব। তার আগে যেগুলো আছে সবই এর রিলেটেড। একটা অংশ খালি আছে যে আমরা যখন একটা পরমাণুকে প্রকাশ করি, প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ওখানে আমরা আলোচনা করেছিলাম যে পরমাণুর পারমাণবিক ভর থাকে, পারমাণবিক সংখ্যা থাকে, তাই না? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলোকে কিভাবে লেখা হয় এবং তাদের কিছু টার্ম আছে সেইগুলো জানবো। তার আগে আমরা এইখানে একটু সিলেবাসটা আলোচনা করে নিই। এইখানে বোরের মডেল যখন পড়বো তোদের বইয়ে তাহলে প্রশ্ন আসবে, স্যার রাদারফোর্ড কেন দিয়েছে বা রাদারফোর্ডের প্রয়োজন হচ্ছে কেন? আমরা রাদারফোর্ড না বলে সরাসরি বোরের মডেলে যাব। হ্যাঁ, এখানে একটু বলি যে অ্যাকচুয়ালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর গঠনাকৃতি সরাসরি বোর কিন্তু দিয়ে দেয়নি। বোর হচ্ছে এখনকার মডিফাইড একটা গঠন আকৃতি, যুক্তিসঙ্গত ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বিন্যাসের গঠনাকৃতির ব্যাখ্যা। এর আগে বিভিন্ন বিজ্ঞানী সেটাকে গঠনাকৃতি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং কিভাবে হয়েছে, তাদের ফল্টগুলো কি ছিল, বিজ্ঞানী বোর সেই ফল্টগুলো কিভাবে শুধরে দিল, সেইগুলোই আমরা আলোচনা করবো এখানে। যে মূল স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই কণাগুলোর যেসব বৈশিষ্ট্য আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এগুলো বিভিন্ন রকমের সমস্যার সমাধানের, প্রবলেমগুলো সমাধান করতে কাজে লাগবে। এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর কত, এটা আমরা ক্লাস 10-এও পড়েছি, এখানেও পড়বো। ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। আচ্ছা, এটাকে যদি গ্রামে নিয়ে আসি তাহলে কত হবে? এটাকে গ্রামে নিয়ে আসলে 1000 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা পেয়ে যাবো 9.1 × 10⁻28 গ্রাম। -28 গ্রাম, তিনটা কমে যাবে। তাহলে এইটা গ্রামে নিয়ে আসলে কত হবে? 24 গ্রাম। 1.6 × 1.67 × 10⁻24 গ্রাম, এটাও 24 গ্রাম হবে। আচ্ছা, এইটা যেমন ভরের কথা আমরা জানলাম। ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান আমরা জানি মাইনাস, নেগেটিভ আধানগ্রস্ত কণা। প্রোটনের আধান কি? প্লাস। এটার আধান কি? নিস্তড়িত। আবার ব্যাসার্ধ হিসাবে ইলেকট্রনের, প্রোটনের এবং নিউট্রনের ব্যাসার্ধের মান কত? 2.8 × 10⁻13, 1.2 × 10⁻13 এবং নিউটনের ব্যাসার্ধ 1.2 × 10⁻13। আচ্ছা বলতো, এই তিনটার মধ্যে সব থেকে কার ব্যাসার্ধ সব থেকে ছোট কণা কোনটা? ঠিক, এইটা হচ্ছে সব থেকে ছোট। কারণ হচ্ছে
আমরা জানি নেগেটিভ চিহ্ন সম্পন্ন সংখ্যাটা যত বড় হয় সেই সংখ্যাটা তত ছোট হবে। যেমন -1 থেকে -2 আরো ছোট, -2 থেকে -3 আরো ছোট, -3 থেকে -4 আরো ছোট। তাহলে এখানে সংখ্যাটা যদি সব সমান হয়, এটা তার থেকে আরো বড় আছে, তার মানে এটা আরো ছোট। ঠিক, তাহলে 12 দুই 24, প্রায় দ্বিগুণ, মানে প্রোটনের অর্ধেক। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করে নিই, তারপরে পরের অংশটুকুতে যাব। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই কণাগুলোর এক্সিস্টেন্স সম্পর্কে, অস্তিত্ব আছে এই সম্পর্কে কিছু প্রমাণ আছে কিনা আমরা ক্লাস 10-এও পড়েছি, তোদের ক্লাস 11-এর বইও আছে। যারা বইটা খুলেছিস তারা দেখতে পাবি ইলেকট্রনের অস্তিত্ব আছে, সেটা আমরা প্রমাণ করতে পারি এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে। এবং প্রোটনের পরীক্ষা, প্রোটন যেটা পাই সেটাও আমরা প্রমাণ করতে পারি গোল্ডস্টোনের পরীক্ষার মাধ্যমে, যেখানে আমরা অ্যানোড রশ্মি হিসাবে একটা কণা রশ্মি পাই। তার পিছনে অতগুলো পরীক্ষা বলতে গেলে প্রচুর সময় লাগবে। আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত কণা। যখন ইলেকট্রনের আবিষ্কার হলো পরমাণুর মধ্যে, তাহলে তখন প্রশ্ন আসছে, আচ্ছা যদি পরমাণুটাতে ইলেকট্রন থাকে, তাহলে পরমাণুটার যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধানগ্রস্ত কণা, তাহলে পুরো পরমাণুটাই তো নেগেটিভ আধানগ্রস্ত হবে, তো পরমাণু তো নিস্তড়িত। তখন প্রশ্ন এলো, তাহলে পরমাণু যদি নিস্তড়িত হয়, এবং এটা পরীক্ষাগতভাবে প্রমাণিত হয়েছে পরমাণু নিস্তড়িত, তার মানে যতগুলো ইলেকট্রন সংখ্যা, যতগুলো নেগেটিভ আধান আছে, ঠিক ততগুলোই তাহলে প্রোটন সংখ্যা আছে। এবং প্রোটন আছে এইটা বিজ্ঞানী গোল্ডস্টোন তার অ্যানোড রশ্মির পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন, এবং প্রমাণ করে দেখালেন যে যতগুলো ইলেকট্রনের আধান আছে, ঠিক তত সংখ্যকই প্রোটন আছে। তাহলে ইলেকট্রন পেলাম, প্রোটন পেলাম, তাহলে এখানে আমরা নিস্তড়িত প্রমাণ করতে পারলাম, তাই না? এখন নিউট্রন কণা কিভাবে প্রমাণ করব যে নিউট্রন আছে? দেখা গেল, আমরা জানি যে একটা পরমাণুর ভর ততটাই হবে, পরমাণুতে যে সমস্ত উপাদান আছে সেই উপাদানগুলোর ভরের যোগফল হবে। এখন পরমাণুর মধ্যে খালি ইলেকট্রন এবং প্রোটন যদি থাকে, ইলেকট্রন এবং প্রোটন থাকলে তাহলে পরমাণুর ভর হবে ইলেকট্রনের ভর এবং প্রোটনের ভরের যোগফলের সমান। কিন্তু দেখা গেছে পরমাণুটার ভর, পারমাণবিক ভর সর্বদা প্রায় প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে, হাইড্রোজেন বাদে, সাধারণ হাইড্রোজেন ছাড়া, তাদের ভরটা ইলেকট্রন এবং প্রোটনের ভরের তুলনায় বেশি হচ্ছে। তাহলে বেশি কেন? বেশি তখনই মাথায় একটা প্রশ্ন আসছে, তাহলে নিশ্চয়ই আরো কোনো উপাদান আছে, যেই উপাদানগুলো পরমাণুর আধানগ্রস্ত কণা হতে পারে না, বা হলে ইলেকট্রন নেগেটিভ এবং পজিটিভ দুটো আধানই থাকবে। এই রকম কণাগুলো পরবর্তীতে আবিষ্কার করে প্রমাণিত হলো যে পরমাণুকে ভাঙলে আরেক ধরনের স্থায়ী কণা হিসাবে পায়, সেটা হচ্ছে নিউট্রন কণা। এখন আমি একটা কথা বলেছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই কণাগুলো পরমাণুকে কিভাবে স্থায়িত্ব প্রদান করে, এইটা একটু বলে নিই। এটা যদিও তোদের সিলেবাসের অংশ নয়, তথাপি আমি একটুখানি বলে তারপরে আসল অংশটুকুতে যাচ্ছি। যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই কণাগুলো পরমাণুর স্থায়িত্ব প্রদানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থায়িত্ব প্রদানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভূমিকা। আচ্ছা, আমরা জানি ইলেকট্রনের আধান কি? মাইনাস। ইলেকট্রনের আধান হলো মাইনাস। প্রোটনের আধান কি? প্লাস। কুলম্বের সূত্র আমরা পড়েছি। কুলম্বের সূত্রানুসারে বলা হচ্ছে বিপরীত আধানগুলি পরস্পরকে আকর্ষণ করে, এবং তাদের এই আকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আধানগুলো যদি বিপরীত হয়, তাহলে বিপরীত আধানগ্রস্ত কণা তাহলে একে অপর থেকে দূরে সরে যাবে না, পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? এবং আকর্ষণ বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যত কাছে থাকবে তত আকর্ষণ বলটা তীব্র হবে। তো এখানে যেহেতু আধানগুলো বিপরীত আধানগ্রস্ত কণা,
তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল তীব্র হওয়ার জন্য পরমাণুর কণাগুলো সুসংগঠিত ভাবে সজ্জিত হয়ে থাকবে এক জায়গায়, এইভাবে পরমাণুর স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তাহলে যদি এইগুলো স্থায়িত্ব দেয়, নিউট্রন কিভাবে স্থায়িত্ব দেয়? নিউটনের আধান তো জিরো, নিস্তড়িত, তাই না? এখন নিউট্রন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থায়িত্ব প্রদানের ক্ষেত্রে। কেন? একটু খেয়াল কর, আমি একটা পরমাণুর মধ্যে মাইনাস প্লাস এই বিভিন্ন ইলেকট্রন প্রোটন এইগুলোকে লিখে রেখেছি। এখানে একাধিক প্রোটন থাকে যেমন, ঠিক একাধিক মাইনাসও থাকবে। এখন মাইনাস মাইনাস গুলো যদি কাছে আসে, তাহলে কুলম্বের সূত্র কি বলছে? সেম আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে সমান সংখ্যক নেগেটিভ এবং সমান সংখ্যক যদি পজিটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভের মধ্যেকার যে বিকর্ষণ বল, রিপালশন বল, পজিটিভ পজিটিভের মধ্যে যে রিপালশন বল, এই রিপালশন বলটা তাদেরকে একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। আমরা এখানে দুই ধরনের রিপালশন বল পেলাম। আর আকর্ষণ বল কি পাচ্ছি? নেগেটিভের সঙ্গে পজিটিভের একটা আকর্ষণ বল। আর কণাগুলোর আকর্ষণ বলের জন্যই পরস্পরের কাছে আসে এবং স্থায়িত্ব পায়। তাহলে যদি বিকর্ষণ বলটা সব থেকে বেশি হয়, তাহলে আকর্ষণ বলের তুলনায় বেশি হয়, তাহলে স্থায়িত্বের তুলনায় অস্থায়িত্ব তো বেশি হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটা, বিকর্ষণ বলের সংখ্যাটা বেশি হচ্ছে তুলনামূলক। এইটার ক্ষেত্রে নিউট্রন একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিউটনের কণাটা আমি দেখাই। আচ্ছা, নিউট্রন কোনো আধান আছে? নিস্তড়িত। এইখানে নিউটনের মহাকর্ষ সূত্র তোরা পড়েছিস। নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্রটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি কণা পরস্পরকে আকর্ষণ করে এবং তাদের এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা একটা নিস্তড়িত কণা, আধান নেই, তাহলে এর ভর আছে। তো ভর থাকলে তাহলে এটার সঙ্গেও আকর্ষণ করবে, আকর্ষণ বল কাজ করবে। আবার নিউটন ইলেকট্রনের সঙ্গেও আকর্ষণ বল কাজ করবে। তাহলে নিউটন কাকে কাকে আকর্ষণ করছে? ইলেকট্রনকে। নিউটন প্রোটনকে আকর্ষণ করছে, কারণ সে প্লাসকেও আকর্ষণ করতে পারবে, সে মাইনাসকেও আকর্ষণ করতে পারবে, কারণ এর কোনো আধান নেই, জিরো। তাহলে এখন এর সংখ্যা সমান হলে এখানে যে আকর্ষণ বল, এখানে আকর্ষণ বল এবং নেগেটিভ এবং পজিটিভ এর মধ্যেকার আকর্ষণ বল, এর লব্ধি আকর্ষণ বলের মানটা নিশ্চয়ই এবার বুঝতে পারছিস এদের বিকর্ষণ মানের তুলনায় অনেক বেশি হয়, যার জন্য পরমাণুটা স্থায়িত্ব পায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন প্রোটনের স্থায়িত্ব প্রদানে নিউটন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, আশা করে লিখতে পারবি ইনশাআল্লাহ। তাহলে পরের যে পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা এর বেসিসে মৌলগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, সেই পয়েন্টগুলো আমরা একটু দেখব। আর এটা থেকে শর্ট কোশ্চেন খুব আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা একটা মৌলকে প্রকাশ করে কিভাবে, যেমন ধর হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, এই যে আমরা লিখছি সেটাকে আমি জেনারেলি লিখলাম এক্স। এই যে সংখ্যাগুলো লিখছি এইটা কি সংখ্যা? এটাকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? এটাকে এ দ্বারা লেখা হয় আর নিচের সংখ্যাটাকে জেড দ্বারা। আচ্ছা, এই সংখ্যাটা কি? আমরা সবাই জানি এটাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে এখানে জেডটা কি? জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেডটা কি? পারমাণবিক সংখ্যা, ঠিক। এবং পারমাণবিক সংখ্যা কত হবে? বলছে যতগুলো পারমাণবিক সংখ্যা ঠিক ততটাই নাম্বার অফ প্রোটন বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ততই হয়, একদম ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমরা এই সংকেত থেকে নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত সেটা বার করতে পারবো। আবার আমরা ইলেকট্রন সংখ্যা কত সেটাও লিখে রাখি। ইলেকট্রন সংখ্যা হচ্ছে জেড মাইনাস সি। জেড মাইনাস সি কি? পারমাণবিক সংখ্যা থেকে সিটা হচ্ছে আয়নের আধানের সংখ্যাটা বাদ দিয়ে দিব বা যোগ করব। যেমন এটা তাহলে কি লিখলাম? সি মিন্স নাম্বার অফ চার্জ। নাম্বার অফ চার্জ এইটা একটু ব্যাখ্যা না করলে তোরা বুঝতে পারবি না। যেমন ধর ইলেকট্রন সংখ্যা বার করছি, আমি লিখলাম সোডিয়াম।
সোডিয়াম। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি 11-23। সোডিয়ামটা একটা পরমাণু, এখানে কোনো আধান আছে নিশ্চয়ই নেই, কিন্তু তোদের যদি বলতো হিলিয়াম +2, এইটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আমরা এখানে দেখব হিলিয়ামের ক্ষেত্রে এখানে Z সমান 2 আছে, +2 আছে, ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা পাবো, এর ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে Z মিন্স পারমাণবিক সংখ্যা মানে 2, আর এইখানে +2 আছে মাইনাস অফ +2, তাহলে কত হবে? 0। ক্লিয়ার? বা H+ এর, তোরা জানিস H+ বলে লেখা যায়, H+ এর ইলেকট্রন সংখ্যা কত যদি বলে, আমরা কি লিখবো? আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, তাহলে এটার ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা লিখব Z মানে হচ্ছে 1, আর এখানে +1 আছে, দ্যাট মিন্স মাইনাস অফ +1, কত হলো? 0। এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো। চলে আয় এবার নিউট্রন সংখ্যা। এটা কি আগে লিখে রাখি, এটা আমরা কি বলছিলাম, এটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন। আর পারমাণবিক ওজন কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। কি বললাম? নাম্বার অফ প্রোটন সংখ্যা, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে প্রোটন সংখ্যাটা কত সেটাকে Z দ্বারা লিখছিলাম, যে Z যত হবে প্রোটন সংখ্যা ততই। তাহলে এখানে কি আমরা Z লিখতে পারি না? দ্যাট মিন্স n সমান a মাইনাস Z। এইখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বার করতে পারবো। কালি ফুরিয়ে গেছে বলে খুব শর্টে আমি আগে এটুকু বলে নিই যে A এবং Z এই দুটো সম্পর্কের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন মৌলিক পদার্থগুলো যেগুলো আছে তাদেরকে একটা মৌলিক পদার্থের সঙ্গে আরেকটা মৌলিক পদার্থ যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বিভিন্ন রকম ভাবে ডাকতে পারি। কিরকম বলছে যে দুটো মৌলিক পদার্থ যাদের Z এর মান যদি একই হয়, দুটো মৌলিক পদার্থ যার Z এর মান একই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি একই হয়, তখন সেটাকে আমরা আইসোটোপ বলবো। যেমন ধর আমরা H11 H12, এখানে H এর দুটোরই ক্ষেত্রে Z এর মান কিন্তু 1, তার মানে এই দুটো সেম, Z এর মান সেম বলে এই দুটো পরমাণুকে আমরা একে অপরের আইসোটোপ বলবো। এইটা দুটো আলাদা আছে, Z একই থাকলে তখন সেটাকে আমরা বলবো আইসোটোপ। ক্লিয়ার? আইসোবার কোনটা? আইসোবার বলছে যখন সেম নাম্বার অফ A থাকবে, অর্থাৎ পারমাণবিক ভর যেটা আছে, যদি পারমাণবিক ভরটা একই হয়, তখন দুটো আইসোটোপকে বা দুটো মৌলিক পদার্থগুলোকে একে অপরের আমরা বলবো আইসোবার। এরকম পদার্থ কিরকম? আইসোবার হচ্ছে যেমন H13 আর হিলিয়াম 23। এক্সাম্পল H13 আর হিলিয়াম 23, ঠিক? H13 হিলিয়াম 23, এইখানে দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3, অর্থাৎ এর মান দুটোর ক্ষেত্রে সমান। অতএব এই দুটো মৌলিক পদার্থর যে আইসোটোপ, মৌলিক পদার্থ যেগুলো আছে যাদের পারমাণবিক ভরটা সেম, তখন সেগুলোকে আমরা বলবো একে অপরে আইসোবার। আমরা চলে আসি আইসোটোন। আইসোটোন কি? আইসোটোন বলছে যে দুটো মৌলিক পদার্থের যদি সেম নাম্বার অফ নিউট্রন সংখ্যা থাকে, অর্থাৎ নিউট্রন সংখ্যার পরিমাণটা যদি সেম হয়, তখন সেইটাকে আমরা বলবো আইসোটোন। যেমন একটা এক্সাম্পল নিই আমরা, H13 এবং হিলিয়াম 24, এইখানে খেয়াল কর, আমরা নিউট্রন সংখ্যা বার করতে একটু আগে দেখলাম যে A থেকে Z বাদ দিয়ে দিব, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে এখানে কত পাবো? 2। আবার এখানে দেখ 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। তাহলে দুটোর ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সেম, অতএব এই দুটোকে আমরা একে অপরের আইসোটোন বলবো। চলে আয় এবার আইসো স্টার। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন একটা বাকি থাকবে, এই যে ইলেকট্রন, আর A একটা ছিল, তাহলে প্রত্যেকটার উপর ভিত্তি করে নামগুলো আসছে।
আইসো স্টার বলছে সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড সেম নাম্বার অফ অ্যাটম। দুটো যৌগ হতে পারে অথবা মৌল হতে পারে যাদের পরমাণু সংখ্যা সমান এবং নাম্বার অফ ইলেকট্রন সংখ্যাটাও যদি সমান হয়, তখন সেই দুটো যৌগকে আমরা বা মৌলকে আমরা একে অপরের আইসো স্টার বলতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা দেখি, যেমন CO2 একটা কার্বনের সঙ্গে দুটো অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড, আর N2O, তাদের পরমাণু সংখ্যাটা আমরা দেখি, কার্বনে একটা অক্সিজেন দুটো, তাহলে মোট পরমাণু সংখ্যা হচ্ছে 3টা, সেম নাম্বার অফ অ্যাটম 3, এখানেও 3, দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন 3, তাহলে সেম নাম্বার অ্যাটম পাচ্ছি। এবার ইলেকট্রন যাই, কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা কত? আমরা ইলেকট্রন সংখ্যা বার করতে জানি, যতটা প্রোটন সংখ্যা ঠিক ততটাই ইলেকট্রন সংখ্যা হয়। কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা এক একটার 8, তাহলে 8 আর 8 16 আর 6 22, আমরা এখানে দেখি। নাইট্রোজেনের 7, 7 7 14, আর অক্সিজেন হচ্ছে 8, 14 আর 8 22। ক্লিয়ার? আমার কাছে কালি কম বলে দিচ্ছি না। এখানে কার্বনের কত পেলাম? 6, আর দুটো অক্সিজেনের আমরা পেলাম 16, টোটালে পেলাম 22, এখানে হচ্ছে 14 আর 8 22। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন সংখ্যা এবং সেম নাম্বার অফ অ্যাটম যদি হয়, সেইটাকে আমরা বলবো আইসো স্টার। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছিস, খুব সিরিয়াসলি এই জায়গাটা খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন আসে, কয়েকবার এসছে। আইসো ডায়াফার, আইসো ডায়াফার বলছে যে দুটো মৌল বা যৌগ হোক না কেন, দুটো মৌলের যদি নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা সেম হয় দুটোর ক্ষেত্রেই, তখন সেইটাকে আমরা বলবো আইসো ডায়াফার। নিউট্রন সংখ্যা আর কিসের সংখ্যা বললাম? প্রোটন সংখ্যার ডিফারেন্সটা। তো আইসো ডায়াফারের ক্ষেত্রে আমরা একটু এক্সাম্পলটা নিই, যেমন বোরন 5 11 এবং কার্বন 6 13, তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত পাবো? 11 থেকে 5 বাদ দিলে নিউট্রন সংখ্যা আমরা পেলাম 6, এখানে নিউট্রন সংখ্যা পাবো 13 থেকে 6 বাদ দিলে আমরা পাবো 7। এখানে প্রোটন কত আছে? প্রোটন হচ্ছে 5, এইখানে প্রোটন কত হচ্ছে? 6। তাহলে এই দুটোর পার্থক্য n-p সমান হচ্ছে 6 - 5, তার মানে 1। এখানেও n-p সমান 7 - 6 সমান হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এলিমেন্ট গুলোকে তাদের অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ নিউট্রন সংখ্যার উপর বেস করে বিভিন্ন টার্মে প্রকাশ করি। আজকের ভিডিওটিতে আমরা এইটুকুই পড়বো, পরের ভিডিওটিতে আমরা রাদারফোর্ডের তত্ত্ব আলোচনা করব।